আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে মন্তব্য রিজভীর। যারা বলছেন এই ঘটনায় বিএনপি ঈর্ষান্বিত তারা জাতির শত্রু, বললেন মির্জা আব্বাস। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার, বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন। ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার। প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক মহলের সমালোচনা। উন্নত চিকিৎসার জন্য জুলাই বিপ্লবে আহত 7 জনকে পাঠানো হলো সিঙ্গাপুর। যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন আহতরা। 5 শতাধিক আবেদন। সন্ত্রাসীদের অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুর। ছিনতাই, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিত্য ঘটনা। পুলিশের দাবি অবরোধ নিয়ন্ত্রণে চলছে অভিযান। ছুটির দিনে চোখ রাঙাচ্ছে মাছের দাম, চাষে ভরসা। পোল্ট্রি বাজারের উত্তাপ কমেনি, সব সবজি নাগালের মধ্যে। বেশি বেতনে চাকরির প্রলোভনে মানব পাচার চক্রের খপ্পরে চট্টগ্রামের অনেকেই। মিয়ানমার সীমান্তে নিয়ে নির্যাতন, মোটা অঙ্কের অর্থ আদায়। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সরকারের অভ্যন্তর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, আর উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি। রিজভী আহমেদ বলেন, বিগত সরকারের বেশিরভাগ আমলা এখনও দেশ চালাচ্ছেন। জানান, অন্তর্বর্তী সরকার মানেই হলো নিরপেক্ষ সরকার। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান তাদের দায়িত্ব। এক প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন, অনন্তকাল ধরে কোনো সংস্কার চলতে পারে না। এ সময় রিজভী অভিযোগ তোলেন, শেখ হাসিনার চক্রান্তেই আরাফাত রহমান কোকো এক প্রকার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে, আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। তো এগুলো দেখে কি বলতে পারে না, রাজনীতিবিদরা বলতে পারে না যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? 1/11-এর ভয়াবহ পরিণতি বিএনপির তুলনায় কেউ বেশি ভোগ করেনি। সকালে এ মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, সে সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল। নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বিএনপিকে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে উল্লেখ করেন মির্জা আব্বাস। হুঁশিয়ার করেন, এর পরিণতি ভালো হবে না। বলেন, যারা নতুন দল গঠন করবে তাদের স্বাগত জানায় বিএনপি, কিন্তু ভুল বার্তা দিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি। মির্জা আব্বাস বলেন, নতুন দল গঠনে বিএনপি ঈর্ষান্বিত। এমন মন্তব্য যারা করছে তারা জাতির শত্রু। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে বিএনপির অবদান আছে কিনা সে প্রশ্নও রাখেন তিনি। বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষায় কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে জিয়া পরিবারকে। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহযোগিতা করে প্রয়োজন পড়লে
ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছিলেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেন সরকার প্রধান। এ সময় ভারত বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও। বৃহস্পতিবার সাইডলাইনে 13টি বৈঠক করার পাশাপাশি বার্তা সংস্থা রয়টার্সকে দেন সাক্ষাৎকার। শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে পুরো বিশ্বকেই দায়ী করেন। অভিযোগ তোলেন অতীতে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। শেখ হাসিনা দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় তা সবাইকে বলেছিলেন। কেউ সে সময় প্রশ্ন করেননি। এটা মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়, এর জন্য পুরো বিশ্ব দায়ী। তবে এটা বিশ্ব সম্প্রদায়ের জন্য শিক্ষা। তিনি বলেছিলেন বাংলাদেশের প্রবৃদ্ধির হার অন্যান্য দেশের তুলনায় বেশি, এটা স্রেফ জালিয়াতি। প্রবৃদ্ধির হার নিয়ে নিজ অবস্থান তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান চান। ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়ে সবকিছু বিবেচনা করার পক্ষে নই। আমি চাই একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান। আর এই কারণেই এমন অর্থনীতি চাই যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েন নিয়েও খোলামেলা কথা বলেন। অভিমত, দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের ম্যাপ আঁকা সম্ভব নয়। এ সময় মোহাম্মদ ইউনূস বলেন, নয়াদিল্লির সঙ্গে ঢাকার তিক্ততা ব্যক্তিগতভাবে তাকে খুব পীড়া দেয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। উন্নয়নের নামে দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছেন শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা, বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, 15.5 বছর স্বৈরাচার সরকারের নিপীড়ন থেকে কেউই রক্ষা পায়নি। 1 বছর আগেও মানুষ ছিল নির্যাতিত। সব কারাগার বিরোধী দলের নেতাকর্মী এবং আলেমদের দিয়ে ভর্তি ছিল। ডক্টর শফিকুর রহমান জানান, 1972 থেকে 2024 সাল পর্যন্ত দেশে সব অপকর্মের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও সেসবের জন্য দায়ী করা হতো জামায়াত ইসলামীকে। আমরা বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই। শুধু আমাদের নেতৃবৃন্দ না, আমাদের কর্মী না, যত মানুষ খুন করা হয়েছে অন্যায়ভাবে সবার বিচার চাই। আমরা ন্যায়ের পক্ষ নিব, অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম। আমরা এই অপকর্মের দায় নিতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যেখানেই থাকুক তাদের বিচারের মুখোমুখি করতে হবে, কথা বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছিল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বার্ষিক পরিকল্পনার ওপর ওরিয়েন্টেশন। সেই কর্মশালায় তিনি বলেন, গুম, হত্যা, খুনের সাথে প্রশাসনের যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। অত্যাচারী, খুনি ও জুলুমকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের সময় 2 কোটি ভুয়া ভোটার বাতিলের দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, যারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত, তারা বাংলাদেশে থাকুক আর বিদেশে থাকুক, যেখানেই থাকুক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। উন্নত চিকিৎসার জন্য জুলাই বিপ্লবে আহত 7 জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তারা। তাদের সবাই চোখে আঘাতপ্রাপ্ত। আহতরা হলেন আব্দুল্লাহ আল বাকি, আক্তার হোসেন, মোহাম্মদ ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব। বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান। তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডক্টর মাহমুদা আলম মিতু। এ পর্যন্ত 13 জনকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো। কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গণ অভ্যুত্থানে আহতদের সরকারি বেসরকারি অফিসে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। গত সোমবার থেকে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে জমা নেওয়া হচ্ছে জীবন বৃত্তান্ত। এখন পর্যন্ত জমা পড়েছে 5 শতাধিক আবেদন। প্রাথমিকভাবে 26 তারিখ পর্যন্ত সিভি নেওয়া হবে। যাচাই বাছাই শেষে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। 20 জানুয়ারি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করবে বিশেষ এই সেল। এরই মধ্যে আহতদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে আবেদন। কিভাবে হবে আহতদের পুনর্বাসন, কোন প্রক্রিয়ায় আবেদন যাচাই বাছাই হবে, এমন নানা প্রশ্নের উত্তর দেন বিশেষ সেলের প্রধান হাসান ইনাম। এই পর্যন্ত আমাদের এখানে প্রায় 550 সিভি এসেছে। ওভারঅল চিত্রটা দেখতে চাই যে কি পরিমাণ মানুষ চাকরিতে আগ্রহী এবং কি পরিমাণ মানুষ এখন পুনর্বাসন দরকার। যারা মাস্টার্স পাস করেছেন, যারা অনার্স পাস করেছেন, যারা এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, এভাবে আমরা আলাদা আলাদা করে রাখছি। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা আছেন। আমরা সিভিগুলো একসাথে করে প্রথমে তাদের সঙ্গে যোগাযোগ করব, যাদের অধীনে যে মন্ত্রণালয়গুলো আছে সেইখানে এই আহতদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কিনা। আন্দোলনে আহত ইয়াসিন এখন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সদস্য। জানালেন ফেব্রুয়ারি থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। অফিসিয়াল জিমেইল আছে cv.julaispecialcell@gmail.com। সেই জিমেইলে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, পূর্বে কি করেছেন, কি করার অভিজ্ঞতা আছে, এই ব্যাপারে বিস্তারিত আপনারা একটা ডকুমেন্ট আকারে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা মূলত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটা ক্যাটাগরি করার চেষ্টা করছি। 7 দিনের একটা ক্যাম্পেইন করব। 1 থেকে 2 তারিখের ভিতরে কল করে তাদেরকে ডেট জানিয়ে দিতে যাওয়ার চেষ্টা করব। শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন আন্দোলনে আহতরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। এ ব্যাপারে আরও জানাবেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা সেখানে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে সমাবেশে তাদের কর্মসূচি চলছে। কি কর্মসূচি চলছে সেখানে? সোহার, যেমন সকাল থেকে বলছিলাম যে সকাল 10টার সময় কিন্তু হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে হচ্ছে 10ম গ্রেডের দাবিতেই কিন্তু হচ্ছে শিক্ষক সমাবেশ করছে হচ্ছে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা মূলত কিন্তু 13তম গ্রেডে তাদের বর্তমানে কিন্তু তাদের 13তম গ্রেড রয়েছে। আমি যদি এখনকার একটু চিত্রটা বলি, এখন কিন্তু জুমার নামাজের জন্য তারা কিছুক্ষণ বিরতি দিয়েছে। তাদের বক্তব্য ছিল এমনটা যে দুপুর 2টা নাগাদ যদি কোনো ধরনের ইতিবাচক কোনো যদি আশ্বাস না পান যে তারা যে চাচ্ছেন 10ম গ্রেডে উন্নত হওয়ার জন্য, পদোন্নতি পাওয়ার জন্য, তাহলে কিন্তু তারা হচ্ছে পদযাত্রা করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। বর্তমানে তাদের যে 13তম গ্রেড রয়েছে তাদের কিন্তু এই বেসিক হচ্ছে 11,000 টাকা এবং 10ম গ্রেডে উন্নতি হলেই কিন্তু তাদের এই বেসিকটা দাঁড়াবে 16,000 টাকায়। তারা বলছেন যে বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী কিন্তু তাদের দ্রব্যমূল্য যেহেতু বেশি, তাদের কিন্তু পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। একই সাথে যদি বলি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা কর্মী এসেছিলেন। তারা জানিয়েছেন তারা এই শিক্ষকদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে শিক্ষকরা বর্তমানে যে বেতন পাচ্ছেন সেটি তাদের নিজেদের জন্যই কিন্তু অসম্মানজনক এবং এই শিক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করার জন্যও কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে যদি বলি যে নামাজের পরে কিন্তু মূলত ঘোষণা করবেন এবং নামাজের পরে কিন্তু যেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও আসার কথা রয়েছে এই সমাবেশে। এখন নামাজের জন্য বিরতি চলছে। সোহার, তিথি সবশেষ জানাচ্ছিলেন সমাবেশের। ধন্যবাদ আপনাকে। রাজধানী মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিত্যকার ঘটনা। রাতে তো বটেই, দিনে দুপুরেও বিপদে পড়ছেন এলাকাবাসী। বিশেষ করে ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান, চন্দ্রিমা হাউজিং এবং একতা হাউজিংয়ে অপরাধ হয় বেশি। সব মিলিয়ে অতিষ্ঠ মোহাম্মদপুরবাসী। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আলমাস তপু।
20 জানুয়ারি দুপুর 2টা মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মোবাইলে ধারণকৃত এই ভিডিওতে দেখা যায় একটি চাপাতি নিয়ে ধস্তাধস্তি করছে 4 কিশোর। কিছুক্ষণ পরই এক কিশোরকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় বাকি 3 জন। দিনে দুপুরে কি কারণে অস্ত্র হাতে কোপাকুপি করছে কিশোররা, তাদের পরিচয়ই বাকি, এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে যাই আমরা। জানা যায় চাপাতি হাতে এই কিশোরের নাম হৃদয় ওরফে গোল্ডেন হৃদয়, সাথের 2 জন চকো আর হামিদুল, সবাই ইমরান গ্রুপের সদস্য। চাপাতির কোপে যে মাটিতে লুটিয়ে আছে তার নাম রাকিব। পূর্বশত্রুতার জেরেই এই হামলা বলে জানায় স্থানীয়রা। 4টা ছেলে, মানে একজনের হাতে চাপাটি, 3 জনে ছাড়াইতে আছে, পরে 3 জন অনেক জোরাজোরি করছে, ওখান থেকে ওই পর্যন্ত আসছে। লাস্টে মনে করেন ছাড়াইয়া ওর পেছনে 2টা মনে করেন বাড়ি দিছে, একটা আর হাত পাশে মনে একটা দিছে, পরে হাত কেটে গেছে। কোনো পোলাপার এদিকে থাকে, কতগুলো থাকে ওদিকে বাজারে গলি থাকে, এইরকম 2 পোলাপার নিয়ে দণ্ড লাগছে। ওতে আগে এক পোলাপার কোপাইছে, পরে ওরা এসে এরকম করে কোপাইছে। যোগাযোগের চেষ্টা করা হয় আহত রাকিবের সাথে, কিন্তু সে আবারও হামলার ভয়ে এলাকা ছাড়া। সেদিন রাকিবের আগে মারধরের শিকার হয় তার আরেক বন্ধু মেহেদি। চোখ মুখ এখনো ফুলে আছে তার। মারছে ওই যে আমরা ওদের ছোট ছোট কয়জনকে পিড়াইছিলাম তার জন্য, আর অনেকজন আইছিল, আমাদেরকে উল্টুত পুল্টুত পিড়াইছে, মানে দেখে নাই কে কোনে কি মারতাছে, করে মারতে হইব, ওরে লইয়া যা মুসকা। পরে আমার লইয়া গেছিল কই বাজারের ওইদিকে, নিয়ে যাওয়ার পর ওদের বড় ভাই আইছে ইমরান, তারপর হেরা নিয়ে আসছিল এই জায়গায়। পূর্বশত্রুতার জেরে ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাংয়ের এমন মারামারি উচ্ছৃঙ্খলতা নিত্যদিনের ঘটনা। ওই জগ চাপাটি দিয়ে হাতে আঘাত করছে, মানে হাত পুরো ফুল নিচ থেকে উপরে বসছে, এই যে এইখানে, মানে এটা অগ্রগ্রুপের বাজারের বাসিন্দারা বলছেন এসব কিশোররাই ছিনতাই চক্রে জড়িত। ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান, চাঁদ উদ্যান, একতা হাউজিং সহ আশপাশের এলাকায় প্রতিনিয়ত এদের শিকার হচ্ছে মানুষ, হারাচ্ছেন মূল্যবান জিনিসপত্র। এই একতাই তো শুরু করে তুরাক পর্যন্ত কোনো নিরাপদ নাই। এখানে ডায়াবেটিস যারা সকালবেলা যারা যে জকিং করতে আহে তাদের মোবাইল টোবাইলও নেওয়া যায়, চাপাটি দিয়ে কান্দা দিয়ে বাড়ি মারে। একজনের নিরীহভাবে পাইলে রাস্তা সামনে বাইর করে কি আছে দিয়ে নিয়ে চলে যায়। কয়জন থাকে? ওরা প্রায় 5-7 জন করে থাকে। সেনাবাহিনীর ক্যাম্প যতদিন ছিল এতদিন ঠান্ডা ছিল, ক্যাম্প মনে উঠে নিয়ে গেছে সম্ভবত, যাওয়ার পরে আবার শুরু হয়েছে। পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন তারা। বেশ কিছু স্পট চিহ্নিত করেছি। আপনারা জেনে থাকবেন যে আমাদের টহল টিম ওই এলাকায় গিয়ে কিন্তু আমাদের টহল টিমের গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। তো আমাদের টিম কিন্তু যায়, বাট মোহাম্মদপুর এলাকাটা অনেক বড় হওয়াতে আমাদের টহল টিম এক জায়গায় তো স্থির থাকতে পারে না। তারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওই জায়গাতে অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকাধীন বুড়িগঙ্গার তীরে বিআইডব্লিউটি এর এই ওয়াকওয়ে যেন ছিনতাইকারীদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। এখানে সন্ধ্যা নামলেই ছিনতাইয়ের মহা উৎসব শুরু হয়। শুধু তাই না, বিভিন্ন পাড়া মহল্লা থেকে গণছিনতাই করে ছিনতাইকারীরা এই ওয়াকওয়ে ধরে দিক বিদিক পালিয়ে যায়, এগুলো দেখার কেউ নেই। মোহাম্মদপুরবাসীর প্রশ্ন, ছিনতাইকারীদের থেকে তাদের মুক্তি মিলবে কবে? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে স্বর্ণ ব্যবসায়ীর পায়ে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় সাথে থাকা 70 ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে দাবি ওই ব্যবসায়ী। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ বেড়িবাঁধ সেকশন এলাকায় সজল রাজবংশী গতিরোধ করে 5 থেকে 6টি মোটরসাইকেল, হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে এলোপাতাড়ি গুলি ছোড়ে ছিনতাইকারীরা। এ সময় 2টি গুলি তার পায়ে লাগে। পরে বিকট শব্দে হর্ন বাজিয়ে ওই এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। রাজবংশীকে আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একই দিন ধানমন্ডি ও কারওয়ান বাজার এলাকায় ঘটেছে আরও 2টি ছিনতাইয়ের ঘটনা। হোন্ডার আসার পর আমার ভাইয়ের সামনে দাঁড়াইছি, দাঁড়ানোর পর ওর সাথে সাথে অ্যাটাক করার সময় 5-6টা গুলি করেছে। যখন ও ব্যাগটা দেয়নি তখন ওর কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নেওয়ার জন্য পায়ে 2টার সাথে সাথে গুলি করেছে। ওনার কাছ থেকে যে মূল্যবান যে ব্যাগটা ছিল সেটা নিয়ে গেছে। ব্যাগের মধ্যে অনেক পরিমাণ গোল্ড ছিল, ইভেন ক্যাশ টাকা ছিল, বন্ধকি মাল ছিল, আরও মূল্যবান অনেক জিনিসপত্র, অনেক কাগজ ছিল অনেক। মানব পাচার চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে চট্টগ্রামের অনেকে। বেশিরভাগই গ্রামের দুবাই প্রবাসী শ্রমিক। অন্য দেশে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মিয়ানমার সীমান্তে নিয়ে যাওয়া হয়। চলে টাকার জন্য নির্যাতন। বাঁচার আকুতি জানিয়ে তাদের বার্তা পেয়ে দেশে হারা পরিবার।
মানব পাচার চক্রের হাতে বন্দি সাতক্ষীরার বাসিন্দা ইমরানের পাঠানো খুদে বার্তায় বাঁচার আকুতি। সম্প্রতি তার মতো এমন 17 জন বাংলাদেশি শ্রমিক ওই চক্রের খপ্পরে পড়েন। এর মধ্যে নরসিংদীর জোনায়েদ হাসান নামে একজন ফিরে আসলেও বাকিদের পরিণতি অজানা। এদেরই একজন চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ গ্রামের সাইমন হোসেন আবির। 2024 সালের মে মাসে দুবাইতে গিয়ে মানব পাচার চক্রের খপ্পরে পড়ে জীবনটা এখন হুমকির মুখে। 18 মাস ছাড়া যেতে পারবি না, বলে যে না আমাদেরকে তো এরকম কথা ছিল না, আমাদের কথা ছিল 3 মাস পর আমরা চলে যাব, আমরা 18 মাস থাকবো কেন, আমরা থাকবো না। যখন ওইটা বলছে কারেন্টের শর্ট নিয়ে মেশিন নিয়ে চলে আসছে, বলে যে তাহলে না করলে তোদের শাস্তি আছে, তোদেরকে দিতে পারবো আমরা। $1200 বেতন, তোমরা কোম্পানিটা ঘুরে দেখতে পারো, ভালো লাগলে কাজ করবে, না হয় চলে আসবে। এই বলে তাদেরকে কোম্পানি থেকে থাইল্যান্ড থেকে ঘুরাতে নিয়ে যায়, তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আর মায়ানমারে মাইশোর একটা জায়গার মধ্যে তাদেরকে আটকে রাখে। চক্রটির খপ্পরে পড়েন আবিরের মামা কাইসারও। বেশি বেতনে চাকরির লোভ দেখিয়ে গত বছরের 11 আগস্ট দুবাই থেকে থাইল্যান্ডে নেয়ার কথা বলে মিয়ানমার বর্ডারে আটকে শুরু করে টাকার জন্য নির্যাতন। বিভিন্ন ধরনের অ্যাপস ফেক আইডি দিয়ে টাকা স্ক্যামিং কাজ করে, টাকা উদ্ধার করে আর কি, ইনভেস্ট করে। 18 ঘন্টা ডিউটি করে ওদেরকে। টার্গেটটা ফুল করতে না পারলে খুব মারধর করে, খুব নির্যাতন করে, ইলেকট্রনিক শক দেয়। ভুক্তভোগীদের অভিযোগ চক্রের অন্যতম সদস্য রনি। তার বাড়ি ফেনীর ফাজিলপুর। সরেজমিনে সেখানে গেলে তার পরিবার ও স্থানীয়রা জানান রনির অপকর্ম ও পাওনাদারের জ্বালায় 3 বছর আগে তার মা আত্মহত্যা করেন। রনি চট্টগ্রামে গ্রেফতার হলেও তার সহযোগী নোমান সহ অন্যরা অধরা। মা মরে গেছে কিলে ট্রেনের তলে হই এই চাকর জ্বলাই কান্না টেয়া নিছে বিভিন্ন ব্যবসাপাতি করছে, তো অনেক সময় ধরেন যে ব্যবসায় ঠিকঠাকভাবে গ্রো করতে পারে নাই, তো অনেক লোকজনের সম্মুখীন হয়ে গেছে। এলাকার ছেলে এলাকায় টুকটাক ব্যবসা বাণিজ্য করতো, এরপরে বিদেশ গেছে, এর মা মারা গেছে, এদের বয়স একটা, আরেকজনের বয়স আরেকটা। মানব পাচার নিয়ে কাজ করা এনজিও সংস্থা ইপসার তথ্য মতে গেল 6 মাসে চট্টগ্রাম জেলায় 42 ও কক্সবাজার জেলায় 133 জন পাচারের শিকার। গরিব, অসহায়, বেকার, বিধবা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তারা টার্গেট করে। শক্তিশালী বা ক্ষমতাশালী ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয়ে তারা তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পাচারের বিষয়টি জানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসও। পাচার শিকার হচ্ছে, তাকে চাকরি দেবো বলে নিচ্ছে বা এটা নিচ্ছে, সেই কথা তো সে আর কাউকে বলতেছে না। তারা প্রতারিত হওয়ার পরে বলে যে আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু তার আগে কিন্তু কেউ বলে না। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:23 অনুভূত হয় কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের 106 কিলোমিটার পূর্বে মিয়ানমারে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 126 কিলোমিটার গভীরে। ছুটির দিনে চোখ রাঙাচ্ছে মাছের দাম, অথচ শীত মৌসুমে পরিস্থিতি উল্টো হওয়ার কথা। ব্যবসায়ীদের যুক্তি, নদীতে আগের মতো মাছ মিলছে না, তাই চাষের জাতের চাহিদা বেড়েছে। নিজের এলাকার মাছ কিনতে পারছে না হাওড়াঞ্চলের মানুষও। এ অবস্থায় পিলে চমকে উঠছে ইলিশের দাম শুনলে। ছুটির দিনে মাছ বাজারের এমন দৃশ্য বেমানান। দোকানে ভরপুর পসরা, নদীর চেয়ে চাষের মাছের যোগান বেশি, অথচ এসব কিনতে ক্রেতার দেখা নেই। তাতে অবশ্য দামের পারদ দামেনি, উল্টো বেড়েছে। সাধারণত মধ্যবিত্তের ব্যাগে উঠে মাঝারি আকারে রুই, কাতল, মৃগেল কিংবা পাঙ্গাস, কই, সরপুটি, তেলাপিয়া আর পাবদা কেনার আগ্রহ কম না। কিন্তু ইলিশের দাম শুনে ভিড়মি খাচ্ছেন ক্রেতারা। 1.5 কেজি ওজন কয়েক ঘন্টা আগে ধরা হয়েছে এমন মাছের কেজি 3 থেকে 3,500 টাকা। তবে একই সাইজের কোল্ড স্টোরেজের মাছ কিনলে দর কিছুটা কম। বিভিন্ন জায়গায় বন্যার বেশি, বন্যা বেশি মনে করেন আমদানি তারপরে আমদানি একটু কমের কারণে এইসব প্রত্যাশা ছিল 1 কেজি মাছে 20-50 টাকা কম বা 100 টাকা, তারপরে আস্তে আস্তে পারে নাই তো আল্লাহ কেন মাছ থাকতো, একটা মাছ মানুষে খাইতো, মাছই নাই। এখন কয়েকটা আছে সাগরের মাছ, আর কয়েকটা আছে বরিশালের মাছ। যখন টাকা পয়সা আছে ওরা কিনতে পারবো, সাধারণ আমার মতো জনগণ কিনতে পারবো না।
হাওরের মাছ খাবার অভ্যাস যেন ভুলে যাচ্ছেন স্থানীয়রা, অথচ আহরণ হচ্ছে আগের চেয়ে বেশি। জানা গেল বেশিরভাগ মাছ চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন বড় জেলায়, তাই চাষের মাছে নির্ভর করতে হচ্ছে সবাইকে। এই সময়ে দেশীয় মাছ থাকবে বাজারে ভরপুর, ইচ্ছা মতো মাছ কিনে যাবে ক্রেতা, কিন্তু আমরা তো দেশীয় মাছের দিকে এখনো তাকাইতে পারি না। আগে খুব বেশি উঠতো, এখন একটু কমছে, এখনো পাওয়া যায় কাঁচা ভাবদা, এবারে চিংড়ি বোয়াল আছে 500-র উপরে আছে, গুছা আছে 700-800 কেজির উপরে, মাগুর মাছ আছে 800। পদ্মা ও মেঘনার আশপাশের জেলায় এখন নদীর মাছ মিলছে না। এখানেও চাষের দাপট, তবে দর স্বাভাবিক না। ব্যবসায়ীদের যুক্তি, কুয়াশার কারণে নদীতে কম যাচ্ছেন জেলেরা, তাই যোগানে টান পড়েছে। সপ্তাহখানে আগে দাম কম ছিল, মোটামুটি হাতে নাগালে ছিল, এখন তো আস্তে আস্তে দেখা যাচ্ছে মাছের দাম, মাছের সরবরাহ নাই। ঠান্ডার কারণে একটু কমাইছে মাছ, ঠিক আছে, এই জন্য কেজিতে 10-20 টাকা বেশি আর কি। খরিদার নেই আর কি, খরিদার থাকলে বিয়ায় নাহলে বিয়ায়। ঠান্ডার তীব্রতা কমলে মাছের দাম আবারও কমবে বলে দাবি ব্যবসায়ীদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শীত মৌসুম জুড়ে পোল্ট্রি বাজারে বেশ উত্তাপ। দোকানীদের দাবি খামার থেকেই সরবরাহ কমেছে, আর সামাজিক অনুষ্ঠান থাকায় চাহিদাও বাড়ে। এর প্রভাবে বাজার অস্থির হয়ে উঠেছে। এদিকে শীতকালীন অনেক সবজির কেজি প্রতি দাম 40 টাকার নিচে চলে এসেছে। তবে পটল, করলা, বরবটির দাম এখনও শতকের ঘরে। দামের উত্তাপ কমছে না পোল্ট্রি বাজারে। শীতের মৌসুমে একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে মিলছে না পর্যাপ্ত যোগান। ফলস্বরূপ সব জাতের মুরগির দাম এখনও চড়া। বাজার ভেদে ব্রয়লার মুরগির দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমলেও অন্যান্য মুরগির জন্য চড়া দাম দিতে হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার 210 টাকা, সোনালী জাতের মুরগির জন্য দিতে হবে 350 টাকা। 600 টাকা কেজি নিচে পাওয়া যাচ্ছে না দেশি মুরগি। দাম একটু তো বেশি লাগতে আছে, কি কারণে দাম বাড়ায় দেয় এরাই জানে। উৎপাদন কম থাকে তাহলে বাড়ানো যায়, উৎপাদন যদি কম না থাকে তাহলে কেন বাড়াবে? আমি বলছি, বা আমাদের আমদানি যদি কম থাকে তাহলে বাড়াতে পারে, যদি আমাদের স্বয়ংসম্পূর্ণ তাহলে তো বাড়ার প্রশ্ন আসে না। এখন এটা তো সিন্ডিকেট। খুচরা বিক্রেতাদের অভিযোগ, একদিকে চাহিদা বৃদ্ধি, অন্যদিকে শীতে উৎপাদন কমে যাওয়ায় দাম বাড়ছে। এছাড়া ছোট ছোট খামার বন্ধের নেতিবাচক প্রভাব পড়েছে দামে। খাদ্যর দাম বেশি, বাচ্চার দাম বেশি, এই জন্য তেমন চলে না। বিদ্যুৎ দিল এখন আগের চেয়ে বেশি না, সব খরচের উপরে নির্ভর করে। এখন খরচ বেশি, তার জন্য খরচটা কমাই দিতে পারছে, খাদ্যর দামটা কমলে বাজার আর নিয়ন্ত্রণে ছিল। কোম্পানির যে ফার্মগুলো আছে এটাই বর্তমানে চালু আছে, কিন্তু ছোটো ছোটো খামারগুলো বর্তমানে ঠান্ডার কারণে এরা পড়ছে। এখন বর্তমানে এর কাছে সবকিছু। সিম, কপি, টমেটো, বেগুন সহ কয়েক ধরনের শীতকালীন সবজি কেনায় মিলছে স্বস্তি। বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজিতে। তবে করলা, বরবটি, চিচিঙ্গা সহ বেশ কিছু সবজির দাম 100 টাকার বেশি। 1 কেজি পটলের জন্য দিতে হবে 150 টাকা। কিছু কিছু সবজি মোটামুটি নিয়ন্ত্রণে আছে, আর কিছু কিছু সবজি আসলে অনেক বেশি দাম, যেটা আসলে কিনা অনেকের সম্ভব হয় না। তো বর্তমান সিজনকালের যে সবজিটা, সেটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে আছে দাম, যেমন ফুলকপি, বিভিন্ন যে দেশি ইয়াগুলো। আর কিছু জিনিস আছে আসলে খুবই এক্সপেন্সিভ, যেটা আসলে অনেকের ইয়ে পোলায় না। যেমন জালি, যেমন আমি বরবটি, যেমন আপনার অন্যান্য চিচিঙ্গা, ঝুকুনি, এগুলার দাম একটু বেশি। 750 টাকা কেজিতে অপরিবর্তিত আছে গরুর মাংসের বাজার। কেজিতে 50 টাকা বৃদ্ধি পেয়ে খাসির মাংস মিলছে 1100 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের আদেশ কার্যকরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন একজন ফেডারেল বিচারপতি। সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশুই দেশটির নাগরিক। বিরোধীদের অভিযোগ, ট্রাম্পের নির্বাহী আদেশ নাগরিকত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন। এরই মধ্যে এই আদেশের বিরুদ্ধে 5টি মামলা দায়ের করেছেন 22 রাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলরা। এদিকে বিচারপতির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 10 বছর ধরে যুক্তরাষ্ট্রের কলোরাডোয় বসবাস করছিলেন মেক্সিকোর নাগরিক মেসিয়াস। ট্রাম্প দায়িত্ব গ্রহণের 4 দিনের মাথায় ছাড়তে হলো সেই ঠিকানা। শুধু মেসিয়াস নন, অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে এমন দুরবস্থা কাগজপত্রহীন কয়েক লাখ অভিবাসন প্রত্যাশীর। অভিষেকের দিনই ট্রাম্প নথিবিহীনদের ক্রিমিনাল এলিয়েন আখ্যা দেন, হুঁশিয়ারি দেন প্রত্যেককে পাঠানো হবে নিজ দেশে। সেদিনই স্বাক্ষর করেন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবার এক্সিকিউটিভ অর্ডারে। তবে একে অসাংবিধানিক বলছেন আইনজীবীরা। তাদের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন একজন ফেডারেল বিচারপতি।
মার্কিন সংবিধান সংশোধনের জন্য একটি সুস্পষ্ট প্রক্রিয়া রয়েছে। এভাবে চাইলে হুট করে কিছু পরিবর্তন বা মুছে ফেলা যায় না। সে যেই হোক না কেন তাকে এই প্রক্রিয়া মেনেই এগোতে হবে। বিচারপতির আদেশ তাই আবার নিশ্চিত করল। এই সাময়িক নিষেধাজ্ঞা আদেশ কার্যকর থাকবে 14 দিন। আগামী 2 সপ্তাহে জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত নির্বাহী আদেশটি বাস্তবায়নে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না মার্কিন সরকার। তবে আপিল করবেন এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট। সিয়াটলের একজন বিচারপতি এই নিষেধাজ্ঞা দিয়েছেন শুনেছি। ওনার কাছ থেকে এমন কিছুই আসবে জানা ছিল। অবশ্যই আমরা আপিল করব। এদিকে যুক্তরাষ্ট্রের নথিবিহীন অভিবাসন প্রার্থীদের মধ্যে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে তাদের অবিলম্বে আটক সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে কংগ্রেসে। বাইডেন প্রশাসনের দুর্বল সীমান্ত নীতির কারণে দেশে বহু মানুষ অনুপ্রবেশ করেছে। তাদের অনেকেই অপরাধমূলক কাজ করছেন। মার্কিনীদের জন্য তারা হুমকি। ট্রাম্প প্রশাসন শুধু এসব অপরাধীদের অবিলম্বে আটক ও বহিষ্কার চায়। উভয় কক্ষে পাশের পর স্বাক্ষরের জন্য বিলটি পাঠানো হয়েছে প্রেসিডেন্ট দফতরে। ট্রাম্প স্বাক্ষর করলে চুরি বা শপলিফটিংয়ের মতো ছোটখাটো অপরাধের জন্য আনুষ্ঠানিক অভিযোগ না থাকলেও বাধ্যতামূলক হবে সন্দেহভাজন অভিবাসন প্রত্যাশীদের আটক। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ব্যাপক অভিযান ধরপাকড়। বৃহস্পতিবার পর্যন্ত মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা আটক করেছেন 5.5 শতাধিক অনুপ্রবেশকারীকে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। 10ম শাহ সিমেন্ট একেএস কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শেষ দিন আজ। এতে অংশ নিয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি বিদেশি সদস্যরা। এছাড়া অংশগ্রহণ করেছেন দেশের সকল গলফ ক্লাবের প্রায় 650 জন গলফার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে হয়ে গেল 10 কিলোমিটারের হাফ ম্যারাথন। ভোরে হাতের ঝিলের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ, যার প্রতিপাদ্য রান ফর রিনিউয়েবল এনার্জি। পরিবেশবাদী সংগঠন দি আর্থ বাংলাদেশের উদ্যোগে ছিল এই আয়োজন। কনকনে ঠান্ডায় মাঘের সকাল, সূর্যের দেখা মেলেনি তখনও। হাতির ঝিলের পূর্ব প্রান্ত থেকে শুরু হয় প্রায় 300 দৌড়বিদের হাফ ম্যারাথন। পরিবেশবাদী সংগঠন দি আর্থ বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন, যাদের মূল প্রতিপাদ্য রান ফর রিনিউয়েবল এনার্জি। 10 কিলোমিটারের দৌড়ে অংশ নেন নানা বয়সী মানুষ। সবার প্রত্যাশা আগামীর বিশ্ব হোক কার্বন শূন্য। শীতের দিনেও ভোরবেলা উঠে আপনি দেখতে পাচ্ছেন অনেক রানার এখানে চলে আসছে। তো এমন একটা সিচুয়েশন হয়, আনন্দমুখর সিচুয়েশন। ওয়েদার খুবই ভালো ছিল, আমার জন্য খুব আরামদায়ক পেস ছিল। মানে লাস্টে এসে আমি হাঁটছি। আমরা সবাই কার্বন ইমিশনে একটু হলেও কন্ট্রিবিউট করার চেষ্টা করছি যাতে রিডিউস করা যায়। সো আমরা এই যে হাঁটার একটা প্র্যাকটিসটা, দৌড়ানোর একটা প্র্যাকটিসটা, এটা আমার কাছে মনে হচ্ছে ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসবে। হাফ ম্যারাথনে নারীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। পেশাদার দৌড়বিদদের পাশাপাশি অংশ নেন নবীনরাও। আগে যেমন নেতিবাচকভাবে দেখো, তো এখন অনেক দৃষ্টি চেঞ্জ হয়েছে এবং আমরা আসলে কর্মব্যস্ততার মাঝে রানিংটা আসলে আমাদের অনেক উজ্জীবিত করে। যদি সুস্থ থাকতে হয় তাহলে দৌড়ের বিকল্প কিছুই নেই। দৌড় হলো বিনে পয়সার ওষুধ। ভালোই লাগতেছে ফার্স্ট টাইম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। দেখা যায় কততম হয়েছে এরা এখন জানাবে। 40 মিনিটেই সুনির্দিষ্ট পথ অতিক্রম করে বিজয়ী হন সৈকত। প্রথম এবং দ্বিতীয় রানার আপ হন পেশাদার দৌড়বিদরা। ছোট রান যেগুলো আছে এগুলো তো ভালো একটা টাইমিং করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমি বড় ম্যারাথনগুলো তো টার্গেট আছে, এই কারণে নিজেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে এখানে 7.5 কিলো করে এখানে 85তম হয়েছিলাম। আমার বন্ধু একজন, উনি তখন 25তম হয়েছিল। আজকে আমি 15তম হয়েছি, আমার বন্ধু 9তম হয়েছে। সুস্থ দেহের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতেই এই উদ্যোগ বলছেন আয়োজকরা। এটা আমাদের ফার্স্ট এবং পরবর্তী বছরে আমরা আরও করব। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই রিনিউয়েবল এনার্জির বিষয়টা অ্যাডভোকেসি করা এবং এটা প্রমোট করা। পরিবেশের হুমকির মুখে ফেলে এরকম জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করতে চাই না। ওই জায়গা থেকে সরে এসে আমরা নবায়নযোগ্য জ্বালানি শক্তিকে প্রমোট করতে চাই। তার ধারাবাহিকতায় আজকে রান ফর রিনিউয়েবল এনার্জি। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
এবারে বিদায় নিচ্ছে দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।